ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু স্মৃতি আকারে আমাদের সাথে বেঁচে থাকে। কিন্তু সেই সুন্দর স্মৃতিগুলোই যখন একজন মানুষ ভুলতে শুরু করে, তখন কি হতে পারে? সে কি আর কখনোই তার ভালোবাসার মানুষটিকে মনে করতে পারবে না? তো আসসালামু আলাইকুম। আজ মুভি স্টুডিও ইনসাইট আপনাদের জন্য 2022 সালে মুক্তিপ্রাপ্ত এমনই একটি সুন্দর জাপানিজ মুভির গল্প নিয়ে হাজির হয়েছে। মুভির নাম ইভেন ইফ দিস লাভ ডিসঅ্যাপিয়ার্স ফ্রম দ্য ওয়ার্ল্ড টুনাইট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসার আমন্ত্রণ রইল। তো চলুন মূল গল্পে ফেরা যাক। মাওরি, যে কিনা অন্য সবার মতো খুব সাধারণ একজন মেয়ে ছিল, কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় মাওরির জীবন পুরোপুরি বদলে যায়। মাওরি তার অতীতে ঘটে যাওয়া সব দিনগুলোর কথা হঠাৎ ভুলে যায়। মূলত মাওরির এই অ্যাক্সিডেন্টের জন্য সে যখন ঘুম থেকে উঠে, তখন গত দিনের ঘটে যাওয়া সকল ঘটনা সে ভুলে যায়। হাজার চেষ্টা করেও সে কোনো ঘটনাই মনে করতে পারে না। তাই এই সব কিছু মনে করিয়ে দেওয়ার জন্য তার পুরো রুম জুড়ে ছোট ছোট নোটস আকারে অনেক কিছু লেখা ছিল। এই নোটসগুলোই পড়ে সে জানতে পারে গতদিনে কি হয়েছিল আর আজকের দিনে তার কি কি করতে হবে। আর প্রতিদিনের সবকিছুই এভাবেই নোটস পড়ে সে বুঝতে পারে। প্রতিদিনের মতো আজকেও মাউরি ঘুম থেকে উঠে কিছুই মনে করতে পারে না। তখন সে দেখে তার পুরো রুম জুড়ে এদিক সেদিক বিভিন্ন নোটস পড়ে আছে। সেখানে লেখা ছিল, আমার একটি অ্যাক্সিডেন্টের কারণে আমি কোনো কিছুই মনে রাখতে পারি না। মাউরি তখন একটি নোটে দেখে, আমার এই অ্যাক্সিডেন্টের বিষয়টি আমার বাবা মা আর বান্ধবী ইজুমি ছাড়া কেউ জানে না। আরো একটি নোটে লেখা ছিল, প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে আমি ডায়েরিতে সবকিছু লিখে রাখি। এভাবেই আরো অসংখ্য ছোট ছোট নোটস পুরো রুম জুড়ে ছিল। এই সবকিছুই আরো ভালোভাবে বোঝার জন্য মাউরি তার ডায়েরি দেখতে থাকে। আসলে মাউরি গত 3 বছর আগে অ্যাক্সিডেন্ট করেছিল। গত 3 বছরে ঘটে যাওয়া প্রতিটি দিনের কথা ডায়েরিতে লেখা ছিল। তো একদিন এভাবেই ঘুম থেকে ওঠার পর মাউরি দেখে তার গত দিনের সব ঘটনা মনে আছে। কিন্তু মাউরি এই কথাটা তার বাবা মায়ের কাছে সরাসরি বলে না। মাউরি তার বাবা মায়ের কাছে এসে জিজ্ঞেস করে, আমি কি আসলেই কোনো কিছু মনে রাখতে পারি না? এই কথা শুনে তার বাবা মা মোটেও অবাক হয় না, কারণ এই একই প্রশ্ন মাউরি গত 3 বছর যাবৎ করে এসেছে। মাউরির মা তখন বলে, গত 3 বছর আগে তুমি একটি ছোট বাচ্চাকে গাড়ি অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছ। মন খারাপ করো না, তুমি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু তখনই মাউরি তাদের অবাক করে দিয়ে বলে, তার নাকি গতকালকের সব ঘটনাই মনে আছে। এটা শুনে তো মাউরির বাবা মা বিশ্বাসই করতে পারে না। তাই তো তারা মাউরিকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের পজিটিভ কথা শুনে মাউরির বাবা মা ভীষণ খুশি হয়। আসলে যে কোনো বাবা মায়ের পক্ষে সন্তানের কষ্ট খুবই বেদনাদায়ক। প্রতিটি মানুষই চায় তার জীবনের সুন্দর মুহূর্তগুলোকে আজীবন মনে রাখতে। এই মুহূর্তগুলোই একসময় রঙিন দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। মাউরি গত 3টা বছর এই কষ্ট সহ্য করে এসেছে, কিন্তু এক রাতের মধ্যে সবকিছু মনে পড়ে যাওয়াটা সত্যি অবিশ্বাস্য। এই ঘটনাটা মাউরি তার বেস্ট ফ্রেন্ড ইজুমিকেও জানায়। এই খবর শোনার পর যেখানে ইজুমির খুশি হওয়ার কথা, কিন্তু ইজুমি সেখানে মোটেও খুশি হতে পারেনি। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর আমরা পরে জানতে পারবো। এরপর মাউরি আর তার মা মাউরির রুম থেকে সকল নোটস সরিয়ে ফেলতে থাকে, কারণ মাউরির সবকিছুই মনে পড়ে গেছে, তাই এগুলোর এখন আর কোনো প্রয়োজন নেই। যখন তারা এই সবকিছু পরিষ্কার করছিল, তখন মাউরি তার শেলফ থেকে একটি স্কেচ বুক দেখতে পায়। এরপর ইজুমি মাউরির সাথে একটি রেস্টুরেন্টে দেখা করে। ইজুমি তখন মাউরিকে হঠাৎ এভাবে সবকিছু মনে পড়ে যাওয়ার বিষয়টি জানতে চায়। তখন মাউরি বলে, আসলে আমার গত দিনের সব ঘটনাই মনে আছে। এমনকি গত 3 বছর আগে যখন আমি হাই স্কুল স্টুডেন্ট ছিলাম, তখনকার ঘটনাও আমার মনে আছে। সবকিছুই আমার অনেক অদ্ভুত লাগছে। ইজুমি তখন বলে, তোমার হারানো স্মৃতি কি কখনো ফিরে আসবে? মাউরি এই প্রশ্নের জবাবে বলে, কি জানি, তবে এতগুলো বছরের সকল ঘটনা ডায়েরিতে লেখা আছে, কিন্তু এগুলো আমার কিছুই মনে নেই। এরপর মাউরি তার স্কেচ বুক থেকে একজন ছেলের ছবি ইজুমিকে দেখায়। সে ইজুমিকে জিজ্ঞেস করে, ইজুমি কি কোনোভাবে এই ছেলেটিকে চিনে? আর এদিকে ছেলেটির ছবি দেখে তো ইজুমির চেহারার রং উড়ে যায়। ইজুমি অনেক অবাক হয়ে যায়। ইজুমি তখন বলে,
আসলে আমাদের গ্রীষ্মের ছুটির সময় ছেলেটিকে আমি বেশ কয়েকবার লাইব্রেরিতে দেখেছিলাম, কিন্তু মাউরি কিছুই বুঝতে পারছিল না, কারণ তার স্কেচ বুকে থাকা ছেলেটির আরো অসংখ্য ছবি ছিল। ইজুমি তখন মাউরিকে আরো বলে, তুমি একজন ছেলের ছবি আঁকতে চেয়েছিলে, তাই আমি ওর সাথে কথা বলেছিলাম। মাউরি তখন একটু চিন্তিত হয়ে বলে, আমি কি ছেলেটির সম্পর্কে ডায়েরিতে লিখেছিলাম? যাই হোক, তোমার মনে আছে জেনে আমার ভালো লাগলো। কিন্তু ইজুমি এখনো বেশ চিন্তায় ছিল। ছেলেটির জন্য মাউরির এত চিন্তা ইজুমিকে বেশ ভাবায়। ইজুমিকে দেখে মনে হচ্ছিল ছেলেটির সম্পর্কে অনেক কিছুই সে জানে। আর এদিকে ইজুমি বাসায় এসে একটি বক্স থেকে একটি ডায়েরি বের করে পড়তে থাকে, আর এদিকে মাউরি পেন্টিং করতে থাকে। কিন্তু মাউরি তার স্কেচ বুকে থাকা ছেলেটির দিকে তাকিয়েছিল। মাউরি ভাবতে থাকে, কে এই ছেলে, কি তার পরিচয়। ইজুমি তখন ডায়েরি পড়তে থাকে। এখান থেকে ঘটনা চলে যায় অতীতে, যেখানে প্রথমবারের মতো মাউরির ওই ছেলেটির সাথে দেখা হয়। ক্লাসে যখন মাউরি বসেছিল, তখন ছেলেটি মাউরির কাছে আসে। ছেলেটির নাম তরু। তরু আজ ক্লাসের সকলের সামনে মাউরিকে প্রপোজ করেছে। তরু যদিও মাউরিকে কখনো পছন্দ করত না, কিন্তু ক্লাসের বদমাশ পোলাপানদের র্যাগিং এর ভয়ে তরু বাধ্য হয়েছে। তা না হলে তরু এবং তার বন্ধুকে তারা র্যাগিং করত। তরু এমনিতেও ভীষণ ভালো একজন ছেলে। তার মা মারা যাওয়ার পর থেকে নেশাখোর বাবাকে দেখাশোনা করার পাশাপাশি ফ্যামিলিকে সে আগলে রেখেছে। অনেক পরিশ্রম করে নিজের টাকা দিয়ে সে পড়াশোনা করেছে। তরুর বাবা একজন লেখক ছিল, কিন্তু সে তার ক্যারিয়ারে সাকসেসফুল না হওয়ায় সে সব সময় নেশায় ডুবে থাকতো। তাই তরুকে খুব ছোট থেকেই তার পরিবারের হাল ধরতে হয়েছে। পরদিন সকালে তরু স্কুলে যে দেখে তার আর মাউরির ভিডিও কেউ ভাইরাল করে দিয়েছে। তরু বুঝতে পারে ওই বদমাশ ছেলেরাই এ কাজ করেছে। গতকাল মাউরিকে যখন তরু প্রপোজ করেছিল, তখন মাউরি আজ তরুর সাথে দেখা করার কথা বলেছিল। তাই মাউরি যখন তরুর সাথে দেখা করে, তরু তখন সবকিছু সত্যি সত্যি বলে দেয়। সে বলে, আমি আসলে নিজেকে এবং আমার বন্ধুকে বাঁচানোর জন্য এমনটা করেছি। তুমি যেহেতু একটু বেশি ফেমাস, তাই ওরা ভেবেছিল তুমি হয়তো আমাকে রিজেক্ট করে দিবে। তখন ওরা আমাকে নিয়ে মজা করতে চেয়েছিল, কিন্তু এমনটা হবে বুঝতে পারিনি। আমি অনেক দুঃখিত। মাউরি তখন তরুকে বলে, তোমার মাফ চাওয়া লাগবে না, তুমি তোমার বন্ধুর জন্য করেছ। আমি বুঝতে পেরেছি, যেহেতু আমাদের বিষয়টা সবাই জানে, কেননা আমরা একটি ফেক রিলেশনশিপে যাই। তরু তো মাউরির কথা শুনে অবাক হয়ে যায়। এমনটা নয় যে সে মাউরিকে পছন্দ করে না, মাউরিকে সবাই পছন্দ করে। কিন্তু মাউরির হঠাৎ এই কথায় তরু বেশ চমকে যায়। তাই তো তরু অবাক হয়ে বলে, ফেক রিলেশন? মাউরি বলে, কেন, তুমি কি আমাকে কখনো ডেট করতে চাও না? তুমি কি আমাকে রিজেক্ট করছো? তরু তখন বলে, এমনটা নয়, কিন্তু এটা কিভাবে সম্ভব? মাউরি তখন তরুকে ভালো করে বুঝিয়ে বলে, দেখো, আমাদের এই ভিডিওটি সবাই দেখে ফেলেছে। তুমি যদি সবাইকে সত্যিটা বলে দাও, তাহলে ছেলেগুলো তোমাকে আবার বুলি করবে। তরু মাউরির বলা কথাগুলো বুঝতে পারে, তাই তরু মাউরির সাথে সম্মতি হয়। তারা ডিসাইড করে তারা দুজনে ফেক রিলেশনে যাবে। তারপর তারা মাউরির 3টা শর্তের বিনিময়ে একে অপরের সাথে রিলেশনে জড়ায়। তাদের প্রথম শর্ত, স্কুল ছুটি হওয়ার আগ পর্যন্ত কেউ কারোর সাথে কথা বলবো না। দ্বিতীয় শর্ত, আমাদের রিলেশন যত সিম্পল রাখা যায় সেই চেষ্টা করব। তৃতীয় এবং সর্বশেষ শর্ত, আমার প্রেমে কখনো পড়া যাবে না। তরু এক নজরে মাউরির দিকে তাকিয়ে থাকে। কি জানি তরু হয়তো তখনই তৃতীয় শর্ত ভেঙে ফেলেছে। এরপর থেকেই তাদের সম্পর্ককে আরো সবার সামনে সত্যি প্রমাণ করতে মাউরি তরুর সম্পর্কে আরো ভালোভাবে জানতে শুরু করে। এই যেমন তরুর বার্থডে কবে, তার ব্লাড গ্রুপ কি, এই সবকিছুই মাউরি তার ডায়েরিতে লিখে রাখে। মাউরি যখন তরুর হবি সম্পর্কে জানতে চায়, তখন তরু জানায় সে নাকি রান্না করতে বেশ পছন্দ করে। এটা শুনে তো মাউরি বেশ অবাক হয়ে বলে, আমি একদিন তোমার হাতের রান্না খেতে চাই। তখন তরু জানায়, আমি ঘরের সব কাজই পারি, আমি আসলে আমার বাবার সাথে থাকি। মাউরি এই সব কিছু তার ডায়েরিতে লিখে রাখে। এভাবে প্রতিদিনই মাউরি তরুর সম্পর্কে আরো নতুন নতুন অনেক ইনফরমেশন জানতে শুরু করে। আর মাউরি সব সময়ের মতোই এগুলো ডায়েরিতে লিখে রাখে। প্রথম প্রথম তরুর এই সব কিছু অদ্ভুত মনে হলেও আস্তে আস্তে সে অভ্যস্ত হয়ে যায়। আর এইভাবেই প্রতিদিন তারা স্কুল ছুটির পর দেখা করত, আর গল্প করতে করতে বাসায় যেত।
একদিন মাউরি তার বেস্ট ফ্রেন্ড ইজুমিকে তরুর সাথে দেখা করায়। ইজুমি মাউরির খুব ভালো ফ্রেন্ড হওয়ার পাশাপাশি মাউরির ব্যাপারে খুবই প্রোটেক্টিভ। তাই তো ইজুমি প্রথম দেখে তরুকে তেমন পছন্দ করতো না। কিন্তু যখন ইজুমি জানতে পারে তার মতো তরুরও পছন্দের লেখিকা নিশিকাওয়া ফুমিনো, এটা জানতে পেরে তো ইজুমির সাথে তরুর ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। এই সব কিছুই আবার মাউরি তার ডায়েরিতে লিখছিল। তারপর তারা সবাই সূর্যোদয় দেখতে থাকে। মাউরি তখনও পর্যন্ত তরুকে তার ভুলে যাওয়ার ব্যাপারে কিছুই জানায়নি। প্রতিদিনের মতো পরদিন সকালেও মাউরি ঘুম থেকে ওঠার পর সব ভুলে যায়। আর সব সময়ের মতোই তার বাবা মা তার অ্যাক্সিডেন্ট সহ তার ভুলে যাওয়ার ব্যাপারে সবকিছুই বলতে থাকে। আর এগুলো তার বাবা মা গত 3 বছর ধরে প্রতিনিয়তই বলে আসছে। মাউরির মা মাউরিকে এই সব কিছুই স্কুলের কাউকে বলতে না করে, কারণ তারা চায় না এসবের জন্য মাউরি কোনো বিপদে পড়ুক। তাছাড়াও মাউরিকে নিয়ে তারা অনেক প্রাউড ফিল করে, কারণ মাউরি তার জীবনের ঝুঁকি নিয়ে একটি ছোট বাচ্চার জীবন বাঁচিয়েছে। আজ মাউরির তরুর সাথে প্রথম ডেট ছিল, তাই মাউরি ঘুম থেকে উঠে রেডি হয়ে ডায়েরি পড়তে থাকে, যেখানে তার আর তরুর গতদিনের সবকিছু লেখা ছিল। মাউরি সবকিছুই ঘুমানোর আগে লিখে রেখেছিল। তারপর সে তার মোবাইলে তাদের প্রথম দিনের তোলা ছবিটি দেখে মাউরি তরুর চেহারা মনে করে। তারা দুজন আজ পিকনিক ডেটে এসেছে। তরু তার সাথে একটি খাবারের বক্স নিয়ে এসেছে, কারণ এর আগে মাউরি একবার তরুর রান্না করা খাবার খেতে চেয়েছিল। মাউরি এর আগে এমন বক্সের কথা ডায়েরিতে পড়েনি, তাই তো সে তরুকে জিজ্ঞেস করে, এর আগে আমি এমন বক্স কখনো দেখিনি। তখন তরু বলে, এই বক্সটি আমার বোন কিনে এনেছিল, আর এমন বক্স আমাদের বাসায় একটাই আছে। মাউরি তো তরুর বড় বোনের কথা শুনে হকচকিয়ে যায়, কারণ তরুর বড় বোনের ব্যাপারে ডায়েরিতে কিছুই লেখা ছিল না। তাই মাউরি তরুকে বলে, আমি তো জানি তুমি তোমার বাবার সাথে থাকো, তোমার বোনের ব্যাপারে কিছু বলেছিলে নাকি? তরু এটা শোনার পর কিছুটা রিল্যাক্স হয়, কারণ সে তার বোনের ব্যাপারে কখনোই কিছু বলেনি। তরু আজকে প্রথমবারের মতো মাউরির জন্য নিজের হাতে বানানো খাবার নিয়ে এসেছে। এটা দেখে মাউরি অনেক খুশি হয়। মাউরি খাবার খেতে খেতে তরুকে বলে, তুমি তো অনেক ভালো রান্না করতে পারো, নিশ্চয়ই এটা তোমার বোনের জন্য হয়েছে। তরু তখন বলে, মা মারা যাওয়ার পর থেকে সবকিছু বোনই সামলিয়েছে, বোনের থেকেই এই সবকিছু শেখা আমার। তরু তার মায়ের সম্পর্কেও অনেক কিছু বলে। ছোটবেলায় তার মায়ের সাথে কাটানো সুন্দর দিনগুলোর কথাও তরু মনে করে। তরু তার মাকে অনেক মিস করে। মাউরি এই সব কিছুই শুনে তরুকে সান্ত্বনা দেয়। তরু তখন মাউরিকে বলে, তুমি প্রথম যাকে আমি আমার পরিবারের বিষয়ে এত কিছু বললাম। মাউরি তার ব্যাপারেও অনেক কিছু তরুকে জানায়। এভাবে তারা সমুদ্রের পাড়ে বসে সুন্দর সময়গুলো উপভোগ করতে থাকে। একটা পর্যায়ে মাউরি ঘুমিয়ে যায়। তরু মাউরিকে দেখতে থাকে। সে আর মাউরিকে ডাকে না, বরং মাউরির ঘুম ভাঙার অপেক্ষা করতে থাকে। কিন্তু তরু তো জানে না, মাউরির ঘুম ভাঙার পর তাকে চিনতেই পারবে না। কিছুক্ষণ পর মাউরির ঘুম ভাঙলে সে দেখে পাশে একটা ছেলে বসে বই পড়ছে। মাউরি তরুকে চিনতেই পারে না। মাউরি তখন একজন অচেনা মানুষের মতো তরুর কাছে মাফ চেয়ে সেখান থেকে দৌড়ে চলে আসে। ঘুম থেকে ওঠার পর মাউরি যেহেতু সব ভুলে যায়, সেই হিসেবে মাউরি যেহেতু সেখানেও কিছুক্ষণের জন্য ঘুমিয়ে গিয়েছিল, তাই সে সবকিছু ভোলার সাথে সাথে তরুকেও ভুলে যায়। কিন্তু তরু তো এসবের কিছুই জানতো না। সে মাউরিকে অনেক খুঁজতে থাকে, কিন্তু সে মাউরিকে আর খুঁজে পায় না। আসলে এমন পরিস্থিতির জন্য না মাউরি দায়ী আর না তরু। মাউরি তখন দ্রুত ইজুমিকে কল করে। ইজুমি কল ধরলে মাউরি তাকে দ্রুত ডায়েরি পড়ে শোনাতে বলে। ইজুমি ডায়েরিতে লেখাগুলো পড়ে শোনানোর পর মাউরি তার ভুল বুঝতে পারে। ততক্ষণে তরু মাউরিকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। মাউরি আর কোনো রিস্ক নিতে চাইছিল না। মাউরি চায় না তার জন্য তরু কোনো ঝামেলায় পড়ুক। তাই মাউরি তখন তরুকে সবকিছু বলে। মাউরি বলে, হাই স্কুলে ঘটে যাওয়া সেই দুর্ঘটনার জন্য আমি কিছু মনে রাখতে পারি না। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আমাকে একজন নতুন মানুষের মতো সবকিছু শুরু থেকে করতে হয়। এভাবে হাই স্কুলে ঘটে যাওয়া অ্যাক্সিডেন্ট সহ স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার সবকিছুই সে তরুকে জানায়। এমনকি একটু আগেও যে সে ঘুম থেকে ওঠার পর এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সবকিছুই সে তরুকে বলে। এ সবকিছু জানার পরেও মাউরি তরুকে সত্যি কোনো কিছুই বলেনি, বরং একটা মিথ্যা ভালোবাসার সম্পর্কে গিয়েছে। সেজন্য মাউরি তরুর কাছে মাফ চায়। মাউরি এখন আর চাচ্ছে না এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে।
সে তরুকে ব্রেকআপের কথা বলে। এই সবকিছুই তরু চুপচাপ শুনে, কিন্তু মাউরির ব্রেকআপের কথাটা সে মেনে নিতে পারে না। তাই তরু বলে, তোমাকে মাফ চাইতে হবে না, আমিও তো মিথ্যা বলেছিলাম। আমি চাই এই সম্পর্কটা কন্টিনিউ করতে, তোমার সাথে ব্রেকআপ করতে চাই না আমি। তুমি যেহেতু ঘুম থেকে ওঠার পর সবকিছু ভুলে যাও, তাই আজকে আমাদের সাথে ঘটে যাওয়া কোনো কিছুই তুমি ডায়েরিতে লিখবে না। আমি চাই না এগুলো পড়ে তুমি কষ্ট পাও। তরুর এসব কথা শুনে মাউরি অনেক অবাক হয়ে যায়। মাউরি বলে, আমার অসুস্থতা নিয়ে তোমার কোনো সমস্যা নেই? উত্তরে তরু জানায়, না, আমার তোমার অসুস্থতা নিয়ে কোনো অভিযোগ নেই। তোমার সাথে সময় কাটাতে আমার ভালো লাগে। তোমার সাথে কাটানো প্রতিটি সময় আমার অনেক পছন্দের। তোমার সাথে থেকে আমি যতটা খুশি হই, আমার মনে হয় না আর কারো সাথে পারবো। এখন থেকে আমরা দুজন মিলে ঠিক করব ডায়েরিতে কি কি লেখা দরকার। আমি চাই না তুমি প্রতিদিন এসব পড়ে ডিপ্রেসড হয়ে যাও। রাতে মাউরি বাসায় এসে যখন ডায়েরি লিখছিল, তখন সব সময়ের মতো আজকের দিনে ঘটে যাওয়া সবকিছু সে ডায়েরিতে লিখেছিল। কিন্তু হঠাৎ কিছু মনে করে পেপারটি সে ছিঁড়ে ফেলে। মূলত মাউরি তরুর কথা মনে করেছিল। তরুর মতো মাউরিরও তরুর সাথে সময় কাটাতে অনেক ভালো লাগে। মাউরি আজকের ঘটে যাওয়া কোনো কিছুই আর ডায়েরিতে লিখে না। তার পরদিন থেকে তরুর সত্যিটা জানে, কিন্তু মাউরির এসব কিছুই মনে নেই। সে আজকেও ডায়েরি পড়ে তরুর সাথে দেখা করতে এসেছে, কিন্তু এরপর থেকে তরু তাই করত যেগুলো মাউরির পছন্দ ছিল। এই যেমন একসাথে আইসক্রিম খাওয়া, লাইব্রেরিতে একসাথে বই পড়া, স্কুল ছুটির পর বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, দুজনে সমুদ্রের পাড়ে ঘুরতে যাওয়া। এভাবেই তরু মাউরিকে খুশি রাখার চেষ্টা করত, আর মাউরি তাদের এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করত। এভাবেই তাদের সুন্দর দিনগুলো কাটতে থাকে। তার পরদিন ইজুমি তার পছন্দের লেখিকার অটোগ্রাফ নিচ্ছিল। সেখানে তরু উপস্থিত ছিল। ইজুমি তরুকে দেখতে পেয়ে তরুর নাম ধরে ডাক দেয়। ঠিক তখনই নিশিকাওয়াও তরুর নাম ধরে ডাক দেয়। নিশিকাওয়া তরুকে কিভাবে চিনে, এটা ভেবেই ইজুমি ভীষণ অবাক হয়ে যায়। আসলে নিশিকাওয়াই হচ্ছে তরুর বড় বোন। ইজুমি যখন জানতে পারে নিশিকাওয়াই হচ্ছে তরুর বোন, এটা শুনে তো তাকে আর পাইকে। ইজুমি মহা খুশি হয়। কথায় কথায় সেখানে মাউরির কথা উঠলে ইজুমি প্রথমবারের মতো জানতে পারে তরু মাউরির বিষয়ে সবটা জানে। ইজুমি তখন বুঝতে পারে সেদিন পার্কের ঘটনা থেকেই মাউরি তরুকে সবটা জানিয়ে দিয়েছে। তরু এটাও জানায় যে মাউরিকে সেদিন ঘটে যাওয়া কোনো কিছুই সে ডায়েরিতে লিখতে দেয়নি, কারণ তরু চায় না মাউরি প্রতিদিন এগুলো পড়ে কষ্ট পাক। মাউরির প্রতি তরুর এত কেয়ার, এত ভালোবাসা দেখে ইজুমির অনেক ভালো লাগে। সে তার বন্ধুর জন্য অনেক খুশি হয়। আর এদিকে তরু তার বোনের সাথে দেখা করে। নিশিকাওয়া আজ যেই অবস্থানে আছে, তার পেছনে সব থেকে বড় ভূমিকা তরুর ছিল। তাদের মা মারা যাওয়ার পর থেকে নিশিকাওয়াই পুরো পরিবারের খেয়াল রাখতো, কিন্তু তার মন সবসময় খারাপ থাকতো। আর সেজন্যই সে প্রায় সময় লেখালেখি করত। লেখালেখিকে সে আপন মনে করে নিয়েছিল, কিন্তু তখনও তার বাবা নোবেল লেখায় ব্যস্ত ছিল। ছোট তরু তখন তার বোনের মনের অবস্থা বুঝে। সে বুঝতে পারে এই পরিবারের দেখাশোনা করার জন্যই তার বোন মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারছে না। সময় পার হয়, তরু বড় হয়। সে একদিন দেখতে পায় তার বোন লুকিয়ে নোবেল লিখছে। তরু বুঝতে পারে তার বোনের বড় হয়ে একজন লেখিকা হওয়ার ইচ্ছা। তাই সে তার বোনের স্বপ্নগুলো পূরণ করার জন্য পুরো পরিবারের দায়িত্ব নেয়। সেই ছোট বয়স থেকেই তরু পরিবারের দেখাশোনা একা করতে থাকে, আর তার বোন স্বপ্ন পূরণের জন্য অনেক পরিশ্রম করে। ভাই বোনের সম্পর্ক তো এমনই হওয়া উচিত। তখন নিশিকাওয়া মাউরির ব্যাপারে তরুর কাছ থেকে জানতে পারে। তরু মাউরিকে পছন্দ করে এটা জানার পর নিশিকাওয়া অনেক খুশি হয়। মাউরির প্রতিটি দিন যেন অনেক আনন্দে কাটে, তার জন্য তরু সব সময় তার পাশে থাকার চেষ্টা করে। কিন্তু নিশিকাওয়া তরুকে মাউরির পাশাপাশি নিজেরও খেয়াল রাখার কথা বলে। এরপর তরু মাউরির সাথে দেখা করতে আসে। সেখানে ইজুমিও ছিল। ইজুমি প্রায় সময়ই তরু এবং মাউরিকে খেয়াল করত। একদিন ইজুমি তরুকে বলে, সবকিছু জানার পরেও তুমি যে মাউরির সাথে থাকবে এটা আমি ভাবিনি। ইজুমি মাউরির জন্য চিন্তা করত। ইজুমি চায় না মাউরি কোনোভাবে ধোঁকা খাক। কিছুদিন পরে নিশিকাওয়া বেস্ট লেখিকার অ্যাওয়ার্ড পাবে, তাই তারা তিনজন সেটা সেলিব্রেট করতে মাউরির বাসায় এসেছে। তরু এই প্রথমবারের মতো মাউরির বাসায় এসেছে, মাউরির রুমে এসেছে।
তরু মাউরির রুম দেখতে থাকে। তার চোখ যায় একটি ব্যাগের দিকে, যেখানে তার গিফট করা একটি কিচেইন ছিল। এটা দেখে তরু অনেক খুশি হয়, কিন্তু আফসোস তরু মাউরিকে বললে মাউরি মনে করতে পারে না, কারণ মাউরি এই কথাটা ডায়েরিতে লিখতে ভুলে গিয়েছিল। বুঝতে পেরে তরু অনেক কষ্ট পায়। তাই সে সেখান থেকে চলে যেতে নিলে ইজুমি তাকে আটকায়। ইজুমি তরুকে বলে, তুমি তো সবই জানতে, এসবের জন্য তো তোমাকে প্রস্তুত থাকা উচিত ছিল। তুমি তো জেনেই এখনো আছো। তুমি তো বলেছিলে না, মাউরির প্রতিটি দিন আমি আনন্দে ভরে দিতে চাই। ওকে তো তুমি হাসি খুশি দেখতে চেয়েছিলে, আর এখন তুমি পালিয়ে যেতে চাও। এরপর ইজুমি তরুকে মাউরির লেখা সব ডায়েরি আর নোটগুলো দেখায়, যেখানে সে এগুলো প্রতিদিন পড়ে শুধুমাত্র তরুকে মনে রাখার জন্য। তার বোরিং জীবনে তরুর মতো একজন মানুষের আগমন মারুর জীবনটা পুরোপুরি বদলে গিয়েছে। সে এই দিনগুলোকে কোনোভাবেই ভুলতে চায় না, তরুকে হারাতে চায় না, সবকিছুকে মেনে নিয়ে সবসময় মুখে হাসিয়ে রাখে। কিন্তু আজ একটা কিচেনের জন্য তরু চলে যেতে নিয়েছিল। তরু বুঝতে পেরে যায় সে অনেক বড় ভুল করতে নিয়েছিল। তরুর চোখ ভিজে যায়। তরু বুঝতে পারে যেখানে মানুষ ঘুম থেকে ওঠার পর পরদিনের কাজে ব্যস্ত হয়ে যায়, সেখানে বেচারি মাউরির গত দিনের সবকিছু মনে করতে করতে অর্ধেক সময় পার হয়ে যায়। তরু আর যায় না, তাদের সাথে বসে বসে তার বোনের অ্যাওয়ার্ড শো দেখতে থাকে। তারপর তরু যখন বাসায় আসে, সে দেখে তার বাবাও নিশিকাওয়ার অ্যাওয়ার্ড শো দেখছিল। সে এতদিন পরে বুঝতে পারে তার মেয়ে নিজের স্বপ্ন পূরণের জন্য ঘর থেকে পালিয়ে গিয়েছিল। তরুর বাবা ভীষণ অনুতপ্ত হয়, কারণ সে না একজন লেখক হতে পেরেছে আর না একজন ভালো বাবা হতে পেরেছে। সব সময় নেশায় ডুবেছিল, কখনো ছেলে মেয়ের খেয়াল নেয়নি। এই সব কিছু বলে ভীষণ কান্না করতে করতে সে মাফ চাইতে থাকে। আর তখনই হঠাৎ এতগুলো বছর পর নিশিকাওয়া তার ঘরে এসেছে। সে তার বাবাকে বলে, তুমি কখনোই খারাপ বাবা ছিলে না। আমার লেখালেখির অনুপ্রেরণা আমি তোমার থেকেই পেয়েছি। তুমি তোমার লেখালেখির জন্য অনেক কষ্ট করেছো, আমাদের খেয়ালও নিয়েছো। আমরা তোমার ওপর রাগ করে নেই। তাদের মধ্যে মান অভিমান সেদিনই দূর হয়ে যায়। পরের দিন সকালে মাউরির মা তার মেয়ের জন্য শহরের সব থেকে ভালো আর্ট ইউনিভার্সিটির অ্যাডমিশন ফর্ম নিয়ে আসে। মাউরি আর্ট করতে অনেক পছন্দ করে, কিন্তু সে তার মাকে জানায় সে ভর্তি হতে চায় না। এরপর মাউরি তরুর সাথে যখন লাইব্রেরিতে বসেছিল, তখন সে জানায় সে নাকি মিডল স্কুলে থাকতে বেস্ট ড্রয়িং অ্যাওয়ার্ড পেয়েছিল। এটা শুনে তরুর মনটা খারাপ হয়ে যায়। সে বুঝতে পেরেছিল তার জন্যই মাউরি আর্ট ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছে না। তখন তরু মাউরিকে মাসেল মেমোরি নিয়ে কথা বলে। তরু জানায়, আমরা প্রতিদিন যে কাজগুলো বেশি করি সেগুলোই আমাদের অভ্যাসে পরিণত হয়, আর তার জন্য আমাদের ব্রেনের উপর খুব বেশি প্রেসার পড়ে না। আর তখন সেগুলো আমাদের ব্রেনের বদলে আমাদের মাসেল কন্ট্রোল করে। এই যেমন সাইকেল চালানো, পিয়ানো বাজানো, জুতার ফিতা বাঁধা, লেখালেখি করা, এই ধরনের কাজগুলো। তরু তখন মাউরিকেও প্রতিদিন ড্রয়িং করার কথাটি বলে, যেন এগুলো তার অভ্যাসে পরিণত হয়। মাউরি তখন তরুর কথা মেনে নেয়, কিন্তু স্কেচ বানানোর জন্য মডেল হিসেবে সে মাউরিকেই বেছে নেয়। এরপর থেকে মাউরি প্রতিদিন তরুর স্কেচ বানাতে থাকে, কখনো সামনে থেকে, তো কখনো আবার মোবাইলে তোলা ছবি দেখে। এভাবেই সে রেগুলার তরুর ছবি আঁকতে থাকে। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা অচেনা মাউরির জীবনে এক ফালি আলো যেন তরু। তরু মাউরির জীবনকে আরো সুন্দর করতে প্রতিনিয়ত চিঠির মধ্যে তাকে সুন্দর সুন্দর গল্প লিখে পাঠাতো, যা পড়ে মাউরির দিনটি আরো অনেক সুন্দর হয়ে উঠত। তরুর কাঁধে মাথা রেখে মাউরি তার ক্লান্তি ভোলার চেষ্টা করত। এভাবেই সুন্দর দিনগুলো কাটতে থাকে। আজ আতশবাজি ফেস্টিভ্যাল। আতশবাজি ফেস্টিভ্যাল জাপানের খুবই জনপ্রিয় একটি উৎসব, তাই তারা দুজন আজ সেখানে যাবে। মাউরি খুব সুন্দর একটি ট্রেডিশনাল জাপানিজ ড্রেস পরে এসেছে। মাউরিকে ড্রেসটাতে এতটাই সুন্দর লাগছিল, তরু তো চোখই ফেরাতে পারছিল না। মাউরি এতে কিছুটা লজ্জা পায়। মাউরি তখন তরুর হাত ধরে, তারপর তারা দুজন আতশবাজি দেখতে থাকে। মাউরি তখন মনে মনে বলতে থাকে, আজকের দিনটি আমি কখনোই ভুলতে চাই না। কিন্তু আজকের সুন্দর দিনটি, তরুর সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো, কোনো কিছুই আমার মনে থাকবে না। আমি সব ভুলে যাব। আমি তরুর সাথে সব সময় থাকতে চাই, কিন্তু কখনোই তাকে ভালোবাসতে পারবো না। এসব ভেবেই মাউরি কান্না করতে থাকে। একটা সময় মাউরি বলে ফেলে, আমি তোমাকে ভুলতে চাই না তরু,
আমি তোমাকে আসলেই ভুলতে চাই না। তরু তখন মাউরিকে বলে, আমি কখনোই ভুলতে দিব না, আমি সব সময় তোমার পাশে থাকবো। মাউরি তখন তরুকে সরি বলে প্রথমবারের মতো তৃতীয় শর্ত ভাঙার কথা বলে। তরু তখন বলে, আমি অনেক আগেই তোমাকে ভালোবেসে এই শর্ত ভেঙে ফেলেছি। তারপর তারা একে অপরকে কিস করে। এভাবে তাদের গ্রাজুয়েশনের দিন চলে আসে। মাউরি অনেক খুশি ছিল। তারপর তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন মাউরি ইজুমিকে বলে, ধন্যবাদ ইজুমি, তোমার জন্যই আমি আমার ডিপ্লোমা শেষ করতে পেরেছি। কিন্তু খুব আশ্চর্যের ব্যাপার, তরু না এখানে ছিল, আর না মাউরির তরুর কথা কিছু মনে ছিল। মাউরিকে দেখে মনে হচ্ছে তরু মনে হয় তার জীবনে কখনো ছিলই না। বরং তরুর দেওয়া কি চেইনটি মাউরির ব্যাগের বদলে ইজমের ব্যাগে ঝুলছে। কিন্তু এসব হচ্ছেটা কি? তরু আর মাউরি তো একজন আরেকজনকে ভালোবাসতো। তরুর দেওয়া কি চেইন তো মাউরির ব্যাগে থাকার কথা ছিল, আর মাউরির গ্রাজুয়েশন উপলক্ষে তো তরুর এখানে থাকার কথা ছিল। আসলে কি হচ্ছে? ঘটনা চলে যায় অতীতে। মাউরি আর্টে ডিপ্লোমা করার জন্য আর্ট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেয়, আর এদিকে ইজুমি আর তরু একসাথে ছিল। ইজুমি তরুকে ধন্যবাদ জানায় মাউরির পাশে সব সময় থাকার জন্য। সে তো মনে করেছিল তারা হয়তো একসময় ব্রেকআপ করে ফেলবে, কিন্তু না, এমনটা ঘটেনি। একজন বেস্ট ফ্রেন্ড হিসেবে মাউরি আর তরুকে সে একসাথে দেখে অনেক খুশি ছিল। সে আরো বলে, সে যেন এইভাবেই মাউরির যত্ন নেয়। কিন্তু তরু ইজুমিকে এমন একটি কথা বলে যা শুনে ইজুমির হাসি খুশি মুখটা কালো মেঘের মতো অন্ধকারে ছেয়ে যায়। তরু জানায় সে গতকাল হসপিটালে গিয়েছিল। সেখানে কিছু টেস্টে তরুর হার্টের সমস্যা ধরা পড়ে। ঠিক এমন করে তরুর মায়েরও হার্টের সমস্যা ধরা পড়েছিল। একটা সময় সে মারাও গিয়েছিল। তাই তরু কিছুটা চিন্তায় ছিল। তরু চায় না তার জন্য মাউরি কষ্ট পাক। সে চায় না প্রতিদিন ডায়েরি পড়ে মাউরি এমন একজন মানুষের জন্য কান্না করুক যাকে তার মনেও নেই। তরু ইজুমিকে বলে, যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুমি মাউরির ডায়েরি এবং নোটস থেকে আমার নামটা মুছে দিও। আমার নাম যেন ওর চোখে না পড়ে। ইজুমি তরুর এসব কথা শুনে অনেক অবাক হয়। সে বুঝতে পারছিল না তরুকে সে কি বলবে। পরদিন সকালে ইজুমির ফোনে তরুর কল আসে। ইজুমি কল রিসিভ করলে তরুর বড় বোন জানায় আজ সকালে তরু মারা গিয়েছে। এই খবরটা শুনে ইজুমি অনেক কষ্ট পায়। ইজুমি তরুর অনেক ভালো বন্ধু ছিল। তরুর মৃত্যু ইজুমের কল্পনারও বাইরে ছিল। ইজুমি এই কষ্ট একা সইতে পারছিল না। তাই ইজুমি তরুকে দেখতে মাউরিকে সাথে নিয়ে যায়। ইজুমির সাথে তাড়াহুড়া করে আসার কারণে মাউরি আজ ডায়েরি পড়ার সময় পায়নি। তরুর চেহারা তাই মাউরি প্রথম দেখেছে। কিন্তু তরুর চেহারা দেখার সাথে সাথেই মাউরি না চাইতেও তার চোখ দিয়ে আপনা আপনি অশ্রু পড়তে থাকে। মাউরি বুঝতে পারছিল না যে ছেলের কোনো স্মৃতি তার মনে নেই, কিন্তু তার জন্য তার চোখ থেকে অশ্রু কেন পড়ছে। তার মনে হচ্ছে তার খুব কাছের কেউ মারা গিয়েছে। তার কোনো আপন মানুষ তার থেকে অনেক দূরে চলে গিয়েছে। ইজমি তাকে সব সত্যি বলে দেয়, কারণ মাউরি যেন শেষবারের মতো তার ভালোবাসার মানুষের জন্য কান্না করতে পারে। যেই মানুষটি তার জীবনের অনেক মূল্যবান একটা অংশ ছিল, যার জন্য মাউরি মন খুলে হাসতে পেরেছে, জীবনের রঙিন স্বপ্ন দেখেছে, সেই মানুষটি আর বেঁচে নেই। এরপর থেকে মাউরি ভীষণ ভেঙে পড়ে। মাউরি ঘুমাতো না। মাউরি ভয় পেত যদি ঘুম থেকে ওঠার পর তরুর কথা ভুলে যায়। সে তরুকে কোনোভাবেই ভুলতে চায় না। সেই ভয়ে সে না ঘুমিয়ে থাকতো। এভাবে মাউরি ধীরে ধীরে অসুস্থ হতে থাকে। এরপর ইজুমি তরুর বোনের সাথে দেখা করতে আসে। সেখানে তরুর বোন তরুর শেষ ইচ্ছাগুলোর কথা জানায়, যেগুলো তরু মৃত্যুর আগে বলে গিয়েছিল। তরুর বোন বলে, তরু মাউরির ব্যাপারে সবকিছু আমাকে বলেছিল। তরু সবসময় চাইতো মাউরি ভালো থাকুক, তার জীবন আনন্দে কাটুক। তরু নিজের থেকেও মাউরির চিন্তা বেশি করত। তরু কখনোই চাইতো না মাউরি তার কথা মনে করে কষ্ট পাক। তাই সে মৃত্যুর আগে আমাকে বলেছিল মাউরির ডায়েরি থেকে যেন তার নাম মুছে দেওয়া হয়। তরুর বোন ইজুমিকে অনেক রিকোয়েস্ট করে বলে যেন সে এই কাজটা করে দেয়। ইজুমি বেচারি বুঝতেই পারছিল না সে কি করবে। এমনিতেই ইজুমি তার জীবন থেকে অনেক ভালো একজন বন্ধুকে হারিয়ে ফেলেছে। সে চাচ্ছিল না মাউরিকেও হারাতে। তাই মনে কষ্ট চাপা নিয়েও সে ডিসাইড করে সে এই কাজটা করবে। তারপর একে একে সব ডায়েরি থেকে ইজুমি তরুর নাম মুছে দিতে থাকে।
তরুর নামের জায়গায় ইজুমি তার নাম লিখে। এই কাজে তরুর বোন সহ মাউরির বাবা মাও ইজুমিকে সাহায্য করেছে। মাউরির ফোনও বদলে দেওয়া হয়। এইভাবে তরুর নামটি সব জায়গা থেকে মুছে দেওয়া হয়। তরু মাউরির জীবন থেকে চিরতরে হারিয়ে যায়। ইজুমি একে একে নোটসগুলো যখন সরিয়ে ফেলছিল, তখন তার চোখে পড়ে একটি ছোট নোট, যেখানে লেখা ছিল, তরুকে কখনোই ভুলো না। ইজুমি এটা দেখে অনেক কান্না করে। যে মানুষটির সাথে মাউরি তার জীবনের সেরা সময়গুলো পার করেছে, সেই মানুষটিকে মাউরির জীবন থেকে মুছে ফেলা সত্যি ইজুমির জন্য অনেক কষ্ট ছিল। ঘটনা বর্তমানে দেখানো হয়। ইজুমি তখনও পর্যন্ত মাউরির রুম থেকে নিয়ে আসা ডায়েরিটা পড়ছিল, কিন্তু এখন সে আর মিথ্যা বোঝা বইতে পারছিল না। তাই ইজুমি ডায়েরিটা নিয়ে মাউরির বাসায় আসে, মাউরিকে সব সত্যি বলে দেওয়ার জন্য। ইজুমি মাউরির রুমে এসে ভীষণ অবাক হয়, কারণ মাউরির পুরো রুম জুড়ে শুধু তরুর ছবি ছিল, যেগুলো মাউরি এঁকেছে। এমনকি সে এখনো তরুর একটি ছবি আঁকছে। মাউরি ইজুমিকে দেখে বলে, আমি জানি না কেন আমি এই ছবিগুলো এঁকেছি। যদিও আমার ছেলেটির চেহারাও মনে নেই, কিন্তু যখনই আমি ড্রয়িং করতে বসি, আমার হাত অটোমেটিক এই ছেলেটির ছবি আঁকতে শুরু করে। যেন মনে হয় আমার হাত অনেক দিন ধরে এই ছেলেটাকে চিনে। ইজুমি বুঝতে পারে মাউরির তরুর কোনো কিছু মনে না থাকলেও তরু মাউরির হৃদয়ে কোনো এক কোণে এখনো বেঁচে আছে। ইজুমি কান্না করতে করতে মাউরির কাছে মাফ চায়, এতদিন তাকে মিথ্যা বলার জন্য। ইজুমি মাউরিকে তার সকল ডায়েরি আর ফোন দিয়ে দেয়। মাউরি তখন ডায়েরি পড়ে তরুর সাথে কাটানো সকল দিনগুলোর কথা মনে করতে থাকে। কিভাবে তাদের দেখা হয়েছিল, কিভাবে তারা একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করেছিল, কিভাবে সে তরুর সাথে খুশি ছিল, এই সব কিছুই সে মনে করছিল। প্রথম দিনের করা তরুর প্রপোজ সহ মৃত্যুর আগ পর্যন্ত তরুর বলা কথাগুলো সে মনে করছিল। তরু তার জীবনে এমন একজন মানুষকে বেছে নিয়েছিল যার কোনো আগামীকাল ছিল না। তারপরেও তরু প্রতিটি মুহূর্তে মাউরিকে সাথে নিয়ে উপভোগ করেছে। পরদিন মাউরি তরুর কবর জিয়ারত করতে যায়। তারপর সে তরুর বড় বোনের কাছে মাফ চায় তরুকে মনে রাখতে না পারার জন্য। তরুর বোন জানায়, তরু এখন সবার জন্য অতীত হয়ে গিয়েছে। একটা সময় সবাই তাকে ভুলে যাবে, কিন্তু তুমি ভুলো না। আগামী দিনগুলো তুমি ভালোভাবে কাটানোর চেষ্টা করো। মাউরি তখন বলে, আমি তরুকে কখনোই ভুলতে পারবো না। আমার মনের মাঝে তরু সবসময় বেঁচে থাকবে। এরপর মাউরি আর ইজুমি সেই সমুদ্রের পাড়ে আসে, আর এইবার খাবার রান্না করে মাউরি এনেছে। মাউরি ইজুমিকে জানায় সে তার এক্সামের জন্য প্রস্তুত। এটা শুনে ইজুমি খুশি হয়। মাউরি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে যায়। সে স্বপ্নে তরুকে দেখতে পায়। সবাই যেখানে তরুকে আস্তে আস্তে ভুলতে বসেছে, সেখানে মাউরি সবসময় তরুর স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বেঁচে আছে। আর এই সাথে আজকে সুন্দর গল্পের সমাপ্তি ঘটে। আজ একটি ভিন্ন ধরনের জাপানিজ মুভি এক্সপ্লেন করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটি তা অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম আরো সুন্দর সুন্দর জাপানিজ মুভি দেখতে চাইলে অবশ্যই মুভি স্টুডিও ইনসাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।